আপনারা যারা এর আগে আমার আরো তিনটি আমি শো করলাম, অর্থাৎ সবকটি বাংলাদেশের জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের যে অধিবেশনটি আজকে শুরু হলো, সেটি কেমন হলো, কেমন দেখলেন, এ নিয়ে বিভিন্ন জনের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন, আপনারা সবাই যাকে চিনেন, খুবই সাহসী বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট শেখ ফরিদ। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। জি, আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, কেমন দেখলেন সংসদ, কি দেখলেন? আমি কি আর বলবো, এই মুসলেকা সংসদের স্পিকার, মুসলেকা সংসদের এমপি দেখে আমার কাছে মনে হলো এটা কোনো আলিয়া মাদ্রাসার কোনো মিটিং হচ্ছে কিনা, তাদের কোনো কার্যনির্বাহী মানে আলিয়া মাদ্রাসার নির্বাহী পরিষদের মিটিং হচ্ছে কিনা। সেহার মানে যদি কেউ বাংলা ভাষা না বুঝে, তার কাছে মনে হবে মাদ্রাসার কোনো মৌলবীরা কোনো মিটিং করতেছে। আমার কাছে প্রাথমিক দৃষ্টিতে এরকম মনে হয়েছিল। কিন্তু এই যে এরা তো দেখলাম বেশ উচ্ছ্বসিত হয়ে যুদ্ধাপরাধী যারা দণ্ডপ্রাপ্ত, যে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে তাদের নামে সম্মান জানালো, তাদেরকে শোক প্রস্তাব তাদের নামে আনা হলো। আবার রাষ্ট্রপতি যখন ভাষণ দেওয়া শুরু করলেন, তখন আবার তারা বের হয়ে গেল। জি, খুব চমৎকার একটা কথা তুলে ধরেছেন। সবচেয়ে মজার বিষয় হলো, যখন তারা এই ফ্যাসিস্টের দোসর যিনি প্রেসিডেন্ট, যে অভিযোগে তার এখান থেকে সরে গেল, তার ভাষণের সময় সরে গেল, তার হাতেই কিন্তু আবার উপদেষ্টা হওয়ার সময় আমার ভাবির পোলারা কষ্ট পায় নাই। তখন কিন্তু একেবারে মানে ডুগডুগি বাজিয়ে তারা কিন্তু শপথ নিয়েছিল। তখন তাদের মনে ছিল না। সম্ভবত এই কারণেই আপনারা যারা বিজ্ঞ মানুষ তারা লিখেছেন যে আসার সময় কি জাত ছিলে লালনের সেই গান, আর যাওয়ার সময় কি জাত নিয়ে গেলে। মানে একটু অদ্ভুত ব্যাপার, আমার ভাবির পোলারা যে কি বলতেছে নিজেরাই জানে না। আর মানে তখন তাদের জন্য তারা ভুলে গিয়েছিল যে তৎকালীন প্রেসিডেন্ট মানে বিএনপি ক্ষমতায় আসার এই এক সপ্তাহ আগে বা ১.৫ সপ্তাহ আগে তখনও যে ফ্যাসিস্টের সরকার ছিল, ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী ছিল, তার হাতে যে তারা উপদেষ্টা হিসেবে, শিশু উপদেষ্টা হিসেবে বা সাবালক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিল, তখন সমস্যা ছিল না। এখন বেজায় ওটা হারাম হয়ে গেছে। আগে আরাম ছিল, উপদেষ্টা হিসেবে আরাম ছিল। যাই হোক, আর যেটা বললেন যে এখানে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য, তারপর মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী অপরাধে অভিযুক্ত ফাঁসিয়েছে তাদের শোক প্রস্তাব এনেছে। এখানে তো ক্ষমতা একজন তো এমপি হয়েছেন যিনি স্বাধীনতা বিরোধী অপরাধে, মুক্তিযুদ্ধ বিরোধী অপরাধে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি নিজেই আজহার। আবার এছাড়া আবার যারা দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কেউ জেলে গিয়েছিল আজীবন, তাদের পুত্ররাও তো এখানে সংসদে তথাকথিত এই যে অনুরোধের আসরে তারা সাংসদ হয়ে এসেছেন। সুতরাং এরা তো এই এই সাইদি, নিজামী, কাদের মোল্লার মতো কসাই, দিলে রাজাকার, তাদের পক্ষে তো শোক প্রস্তাব আনবেই। তারা তো তাদের শহীদ মনে করে, তারা তো এই দেশের রাজাকারদেরও শহীদ মনে করে, মুক্তিযোদ্ধা মনে করে। আর যারা মারা গেছে জামাতের, আর এখন যারা ফাঁসি হয়েছিল কিছুদিন আগে 13 সালে বা 14 সালে, তাদেরকে তারা শহীদ মনে করে, তারা তো এটা করবেই। এরা তো স্বাধীনতা বিরোধী অবস্থান নেওয়ার জন্যই তো এখানে গেছে। সংসদ এখন কারা? বিরোধী দল হচ্ছে সরাসরি জামাত এবং তার আন্ডা বাচ্চারা। আর সরকারি দলে কারা? যারা এই দেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে, স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই যে মুসলেকা সংসদ, এই যে মাদ্রাসার হলরুম, এই সংসদ তো এরকম হবে, এরকমই তো হওয়ার কথা ছিল। তবে এটা এখন বাংলাদেশের বুদ্ধিজীবীদের আমি নীরবতা দেখে আমার খুব হাসি আসতেছে। করুণা হচ্ছে। আগে তো তাদের প্রতি আমার ক্ষোভ ছিল, কিন্তু এখন বাংলাদেশের বুদ্ধিজীবী, বরিষ্ঠ বরেণ্য সাংবাদিক, চিঙ্কু বাম, তাদের জন্য আমার খুব করুণা হয়। এখন তাদের মুখে তাদের কলমের লেখা বের হয় না, মুখে কথা বের হয় না। এখন যে বাংলাদেশে প্রধান বিরোধী দল হয়ে বসে আছে, এই যে মুসলেকা সংসদের প্রধান বিরোধী দল যে জামাত, এখন আর তাদের মুখে কোনো কথা নেই, কারণ তারা তো আমি একটু এই ক্ষেত্রে আপনার ইন্টারাপ্ট করছি। আমরা দেখলাম আপনি যাদের কথা বললেন, এই যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রফিক হোসেন প্রিন্স, জাস্ট কিছুক্ষণ আগেই তার একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, যে তিনি এর নিন্দা জানিয়েছেন যে জামাতের এই যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব আনা, সম্মান জানানো। তো তারা তো আবার এই যে 5ই আগস্টের আগে এবং পরেও একই সাথে দেখলাম, তাহলে এইটা কেন
সিপিবির এই নেতা কেন এখন আবার প্রতিক্রিয়া দিবেন এরকম? কেনা হলো খাল কেটে কুমির এনে তারপরে বলতেছে কুমির ভালা না। তো এই যুক্তি তো চলবে না। খাল কেটেছে কে, কুমির এনেছে কারা? এরাই তো সেই কুমিরের সঙ্গে ছিল, খাল কাটার সময় তারা ছিল, পানি ঢালার সময় তারা ছিল। এখন তো কুমির আসবেই। এখন আপনি যদি বলেন আমি চুলকাইছি, চুলকানোর পর জ্বলানি শুরু হয়েছে, তাহলে আমাদের জ্বলে কেন? এটা তো হওয়ার কথা না। চুলকাইলে তো জ্বলবেই। আর জামাল ভাইয়ের ভাষায় যদি বলি যে কাঠ খেলে তো আংরা হাঁকতে হবে, এখন তারা আংরা হাঁকুক। তারা তো বিকল্প চেয়েছিল। এই বামপন্থীরাই তো বলেছিল শেখ হাসিনার বিকল্প আছে, তো শেখ হাসিনা বিকল্প পেয়ে গেছে। তাদের তো উচিত শুকরানা নামাজ পড়া। তারা তো বিকল্প পেয়ে গেছে। তাদের ঢাক ডোল বাজানো দরকার, হারমোনিয়াম পার্টি বানানো দরকার। অবশ্যই এখন হারমোনিয়াম পার্টি করলে মায়ের খেতে পারে, ভয় হয়তো করবে না। তাহলে মিলাদ পড়াক। তারা এখন সুবহানাল মানে পদ্মা বাতাসা নিয়ে তারা মিলাদ পড়ানো শুরু করে দেখছে। শেখ হাসিনার বিকল্প পেয়ে গেছে। শেখ হাসিনার বিকল্প কি? তারেক রহমান। শেখ হাসিনার বিকল্প কি? শেখ হাসিনার বিকল্প হইলে যে মুসলেকার সংসদের রাজাকার আল বদর এবং তাদের আন্ডা বাচ্চারা এরা তো পেয়ে গেছে। তারা তো খুশি থাকার কথা। এখন আবার পোস্ট দেয় কেন? এখন তারা পোস্ট দিচ্ছে কেন? এত কিন্তু স্ববিরোধিতা। যে আমরা আরেকটা বিষয় আপনার নজরে নিশ্চয়ই আসছে, যে আমরা একটু কিছুটা ভালো মনে হচ্ছিল যখন দেখলাম একজন বীর মুক্তিযোদ্ধাকে স্পিকার হিসেবে মনোনীত করা হলো, মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। কিন্তু তার কাছ থেকেই তো সব এই যে যুদ্ধাপরাধীদের নাম ধরে ধরে শোক প্রস্তাব আদায় করে নেওয়া হলো। এটা কি, তিনি তো এর আগে বঙ্গবন্ধুর নাম বলেছেন বিএনপি নেতা হয়েও। আবার ওই যে আমাদের ফজলুর রহমান অ্যাডভোকেট, তিনিও তো সংসদেই ছিলেন, তারেও তো আজকে কোনো প্রতিবাদ করতে দেখলাম না। তিনি কি কি করলেন? বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব এখন কথা বললে তারে তো পারলে ঘেটি ধরে সংসদ থেকে বের করে দিয়ে ভয় হয়তো তিনি বলেন নাই। আর মেজর সাহেবের কথা বীর বিক্রম যাদের বলেন, আমি মিলিটারিদের বিশ্বাস করি না। আমরা মিলিটারি দেখেছি, এক মিলিটারি ও কর্নেল অলি যে আগে ছিল ক্যাপ্টেন অলি, কোথায় গেছে আমরা দেখেছি। আমরা একজন মেজর আখতারুজ্জামান, তাকে তিনি সরাসরি জামাতে গিয়ে যোগ দিয়েছেন। সুতরাং এই এরা যে আসলে মুক্তিযুদ্ধ করেছিল কিনা, আই হ্যাভ এ ডাউট। আমি না শুধু, বিজ্ঞজনেরাও যথেষ্ট সন্দেহ করে। এরা হচ্ছে বাই চান্স মুক্তিযোদ্ধা, তা না হলে এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? তো যেখানে যেখানে যারা বীর বিক্রম উপাধি প্রাপ্ত মুক্তিযোদ্ধা সেই ভয় পায়, সেখানে এই ফজলুর রহমান সাহেব আর একা কি করবে? কিছুই করেন না। কারণ 19 ঘর পাড়া 20 ঘরই ওরা, এক ফজলুর রহমান কি করতে পারে? তবে তার এই নিরাপত্তাটা আমাদেরকে কষ্ট দিয়েছে। আমরা তার রাজনৈতিক দলের সাথে না থাকলেও আমরা তাকে সমর্থন করেছিলাম, আমরা হ্যাপি হয়েছিলাম। কিন্তু এটা তিনি আমাদের আশাহতা করেছেন। তার কিছু না কিছু বলা দরকার ছিল। আমরা আরেকজন তো খুবই মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতে শুনলাম, আমাদের রুমিন ফারহানা, তিনিও তো আজকে কোনো কিছু প্রতিবাদ করলেন না। তিনিও তো একই গোয়ালেরই গরু বা একই ধামায় রাখা আন্ডা। তিনি স্বতন্ত্র ইলেকশন করেছেন, তাতে কি? তিনি তো বিএনপিরই। তিনি তো শেখ হাসিনাকে, তিনি সংসদে গিয়ে বঙ্গবন্ধুকে কি ভাষায় কথা বলা বাদ রেখেছেন। তারা তো কত কিছুই বলেছে। তারা তো, আমি তো বলেছি, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিন্তু বিভিন্নভাবে ডিভাইডেড। তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দলে, উপদলে, মতে, গ্রুপে বিভক্ত। এরা উপদলে বিভক্ত। কিন্তু স্বাধীনতা বিরোধী যারা, এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিতে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নিতে, শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে, নারী বিদ্বেষী অবস্থান নিতে, শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিতে, ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে, সংবিধানের 72 সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিতে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। তার প্রমাণ এই যে মুসলেখা সংসদে তো আপনারা দেখলেন, কোটালা বলেন, টাইয়ালা বলেন, সারিয়ালা বলেন আর বুরকালা বলেন, বুরকা ছাড়া বলেন, টিপালা বলেন আর টিপতারা বলেন, তারা সবাই এক হয়ে গেছে এখন। কারণ আমি বারবার বলি এই জন্যে যে বাংলাদেশে, তবে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, আওয়ামী লীগের সেই দাবিটা, যে দাবিতে আমারও কিঞ্চিত সংশয় ছিল একদা, তাদের দাবিটা সত্য হয়ে গেল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ যে দাবি করেছিল তারা একাই সেই দল, এই কথা এবার সত্য প্রমাণ হয়েছে। আওয়ামী লীগ ছাড়া এই দেশে বাংলাদেশের কোনো কিছুই টিকে থাকবে না যেগুলো মুক্তিযুদ্ধের পক্ষে। আর শেষ করব, রাষ্ট্রপতি কি করলেন? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনার কি পর্যবেক্ষণ? কি রাষ্ট্রপতি সাহেবের ভাষণ নিয়ে আমার খুব মজা লাগলো, এই জন্য যে আসলে আমলা যারা, এরা তো ঝুঁকিপূর্ণ, রাজনীতিবিদদেরই ভরসা নাই। আর উনি তো পুরো পরিপূর্ণ একজন আমলা ছিলেন। তার মতো একটা লোকের এখন তার মুখে খই ফুটে গেছে। তিনি এখন বলতেছেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। প্রেসিডেন্ট, আমাদের মহামান্য প্রেসিডেন্ট, তিনি হয়তো ভুলে গিয়েছেন, ছোটবেলা তিনি হয়তো এই গল্পটা শুনেছেন, এখনো জানেন, কিন্তু ভুলে গেছেন যে উপর দিক থুতু দিলে নিজের গায়েই পড়ে। তিনি যদি বলেন আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাহলে এই চ্যাম্পিয়ন দলের প্রেসিডেন্ট তো তিনিই ছিলেন।
যে তাহলে এটি তিনি কাকে দোষলেন, শেখ হাসিনাকে দোষলেন না তাকে নিজেই দোষলেন, আমি তো বুঝতে পারলাম না। আর প্রেসিডেন্ট সাহেবের মুখে এত ক্ষয় ফুটে গেছে, তিনি বন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন, এত কিছু, এত তার জন্য অনেকে আমরা সিম্প্যাথিও জানাইলাম, কিন্তু ফলাফল শূন্য। কারণ ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে মানুষের স্খলন ঘটে, সেটা আমরা এই মহামান্য প্রেসিডেন্টকে দেখলাম। তবে আওয়ামী লীগের ভবিষ্যতে এটা থেকে অবশ্যই আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক, তারা জানতে পেরেছে যে রাজনৈতিক ব্যক্তি ছাড়া কোন ব্যক্তির হাতে রাজনীতি গেলে, সে সেনাবাহিনী হোক, আমলা হোক, এটা দেশের জন্য ক্ষতিকর। আর মৌলবী হোক, বিশেষ করে আওয়ামী লীগের জন্য তো ক্ষতি করে। মোল্লা আর মিলিটারি আর আমলা খুব কমই আওয়ামী লীগের পক্ষে আছে, এটা আমি বুঝাইতেই পারি না। এর জন্য এই কথা বললে অনেক আওয়ামী লীগের লোক আমার উপর রাগ করে, কিন্তু এটাই অপ্রিয় হলেও সত্য। সবাই বলবে না, কারণ কারো ভোট দরকার, কারো পত্রিকায় লেখা দরকার, কারো টিভিতে মুখ দেখানো দরকার, কারো পয়সা দরকার, কারো জীবন, নিরাপদ জীবন দরকার, তাই এগুলো তারা বলবে না। তো আমার এগুলোর কোনো চাহিদা নাই, কারণ আমার কোনো লক্ষ্যই নাই, আমার কোনো পুরস্কারের আশাই না, নিয়ে আমি কোনো কথা বলি না। সুতরাং আমি এগুলো স্পষ্ট বলি যে মোল্লা, মিলিটারি এবং আমলা এরা কোনোদিন আওয়ামী লীগের পক্ষে ছিল না। বারবার প্রমাণ হয়েছে। সর্বশেষ মিস্টার চুপ্পুকে দিয়ে প্রমাণ হয়ে গেছে যে আমলাই সেনাবাহিনী, মেজর হাফিজ প্রমাণ করেছে, সেনাবাহিনী মেজর আক্তার প্রমাণ করে দিয়েছে যে এরা কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এবং আওয়ামী লীগের পক্ষে তো থাকবেই না, থাকার কথা না।